আসসালামু আলাইকুম। আজকের বিষয় বাংলাদেশের ইলেকশনের আগের পলিটিক্যাল আর ইকোনমিক সিনারিও। দেখুন, বিভিন্ন খবরে যা আসছে, ইলেকশন তো কাছে, তাই না? তো দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজে বেশ কিছু জরুরি জিনিস ঘটছে। কিছু চ্যালেঞ্জও আছে। এগুলো একটু জানা দরকার। প্রথমত, পলিটিক্সের নতুন জোট বাঁধার একটা চেষ্টা চলছে। যেমন ধরুন, কোটা আন্দোলন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে তরুণরা এসেছে, তাদের দল এনসিপি আর গণ অধিকার পরিষদ এরা একসাথে হওয়ার কথা ভাবছে। এটা কিন্তু পুরোনো দলগুলোর জন্য একটা অন্যরকম ব্যাপার। আবার জুলাই গণ অভ্যুত্থানের সময়ের জোট সঙ্গীদের মধ্যে একটা দূরত্ব দেখা যাচ্ছে। জামায়াতে ইসলামী বা আরো কিছু দল আলাদা চলছে। আর হ্যাঁ, বিএনপিও কিন্তু বসে নেই। তারাও ভোটের জন্য ক্যান্ডিডেট ঠিক করছে। দ্বিতীয়ত, ইলেকশন নিয়ে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস সামনে আসছে। অন্তর্বর্তী সরকার, যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি জোর দিয়ে বলেছেন কিছু লোক ইলেকশন পেছাতে চাইলেও সরকার ফেব্রুয়ারির শুরুতেই একটা ফেয়ার ইলেকশন করতে চায়। আর তিনি আশা করছেন ইয়ং জেনারেশন এতে খুব অংশ নেবে। এর মধ্যেই আবার দেখুন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভাগ্নি, যিনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, তার নাকি বাংলাদেশি এনআইডি আছে, ভোটারও হয়েছেন। অথচ তিনি এটা আগে মানেননি। আরেকটা ব্যাপার হলো, এনসিপি নেতা নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন ছাত্র আন্দোলনের সময়ের ঘটনা নিয়ে। তিনি তৃতীয়ত, ইকোনমিক আর সোসাইটিতেও কিছু চ্যালেঞ্জ আছে। যেমন তৈরি পোশাকের স্যাম্পল নাকি ইন্ডিয়ার কাস্টমসে আটকে যাচ্ছে। এতে এক্সপোর্টাররা প্রবলেমে পড়ছেন। আবার বাংলাদেশ তো এলডিসি থেকে বেরোচ্ছে। তো এরপর ট্রেড সুবিধা ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ করার চেষ্টা চলছে। আরেকটা চিন্তার বিষয় হলো, দেশে এমডিএম এর মতো নতুন নতুন ড্রাগস ছড়াচ্ছে। আর এতে তরুণরা জড়িয়ে পড়ছে। শোনা যাচ্ছে ড্রাগসের বিজনেসে মাফিয়াদের দাপটও বাড়ছে। তো সব মিলিয়ে ইলেকশনকে সামনে রেখে দলগুলোর জোট গড়া ভাঙা আর ইকোনমিক চ্যালেঞ্জগুলো সামলানো, এগুলোই এখন মেইন আলোচনার বিষয়। এখন শুনুন বিস্তারিত। এখন সকাল 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানেই আছেন, বিবিসি আপনার সাথেই আছে। আজকের সংবাদে আমরা কথা বলবো রাজনৈতিক দলগুলোর একীভূতকরণের চিন্তা, টিউলিপ সিদ্দিকের নাগরিকত্ব বিতর্ক, নির্বাচন বিলম্বের চেষ্টা, জুলাই অভ্যুত্থানের অনৈক্য, ভারতের বাধার কারণে গার্মেন্টস রপ্তানির ক্ষতি, স্যাটেলাইট সেবার বিঘ্ন, ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ, মাদক মাফিয়ার দৌরাত্ম্য, বিএনপির নির্বাচনী প্রস্তুতি এবং জুলাই অভ্যুত্থানের বিচার প্রক্রিয়া নিয়ে এসব খবর নিয়ে আজকের সংবাদ শুরু করা যাক। প্রথমে আজকের পত্রিকার খবর থেকে। একীভূতের চিন্তা এনসিপি ও গণ অধিকার পরিষদের। নির্বাচনের হাওয়া বইতে শুরু করায় বিভিন্ন রাজনৈতিক দল জোটের হিসেবে ব্যস্ত হয়ে উঠেছে। আর এমন পরিস্থিতিতে তরুণ নেতৃত্বাধীন দুই দল, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং গণ অধিকার পরিষদ, একীভূত হওয়ার চিন্তা করছে। দুই দলের একাধিক নেতা জানিয়েছেন, তারুণ্যের শক্তিকে এক করে শক্তিশালী অবস্থান গড়ার জন্য এই পরিকল্পনা চলছে। তবে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি এবং আপ বাংলাদেশ সহ আরও কয়েকটি প্ল্যাটফর্ম যুক্ত হতে পারে। এই দুই দলের প্রতিষ্ঠার প্রেক্ষাপট একই রকম, কারণ 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অধিকার পরিষদ এবং 2024 সালের কোটা আন্দোলন থেকে এনসিপি গড়ে উঠেছে। এখন চলুন প্রথম আলো পত্রিকার আজকের শীর্ষ খবরে, যার শিরোনাম টিউলিপ এখনও বাংলাদেশের ভোটার, আছে পাসপোর্ট, এনআইডিও। ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ সিদ্দিক সবসময় দাবি করে আসছেন যে তিনি শুধু ব্রিটিশ নাগরিক। কিন্তু প্রথম আলোর হাতে আসা নথি থেকে দেখা যাচ্ছে তার নামে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র আছে, তিনি এখানকার ভোটার এবং বাংলাদেশি পাসপোর্টও করিয়েছিলেন। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের এই নথিগুলো নিয়ে প্রথম আলো দ্য টাইমসের সঙ্গে যৌথভাবে কাজ করেছে। আর সরকারি দপ্তরে যাচাই করে সত্যটা পাওয়া গেছে যে 2011 সালে তার জাতীয় পরিচয়পত্র হয়েছে, যেখানে ঠিকানা শেখ হাসিনার বাসা সুধাসাধন। গত 12 আগস্ট ফাইন্যান্সিয়াল টাইমসকে তার আইনি প্রতিষ্ঠানের মুখপাত্র বলেছেন, টিউলিপ কখনও বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি এবং শৈশবের পর থেকে কোনো পাসপোর্টও রাখেননি। পরের খবরে যাই। ইংরেজি পত্রিকা নিউ এজের আজকের শীর্ষ খবরে শিরোনাম, সার্টেন ফোর্সেস আর ট্রাইং টু ডিলে পোলস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন যে কিছু শক্তি এখনও নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে সরকার নির্ধারিত সময়ে ভোট আয়োজন করতে দৃঢ় প্রতিজ্ঞ। বুধবার ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি জানান যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বচ্ছ এবং উৎসবমুখর, আর রমজানের আগে ফেব্রুয়ারির শুরুতে এটি অনুষ্ঠিত হবে।
ইউনূস আরও বলেন যে ছাত্র সংসদ নির্বাচন শুরু হওয়ায় তরুণদের মধ্যে উৎসাহ বাড়ছে এবং এবারের নির্বাচনে তরুণ ভোটারদের ব্যাপক অংশগ্রহণ দেখা যাবে, কারণ দেড় দশক পর অনেকে প্রথমবার ভোট দেবে। এবার যুগান্তর পত্রিকার প্রথম পাতার খবর, শিরোনাম জুলাই ঐক্যে অনৈক্যের সুর, দলগুলোর মতবিরোধ গড়াল রাজপথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় রাজনীতিতে উত্তাপ বাড়ছে এবং জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর মধ্যে অনৈক্য দৃশ্যমান হচ্ছে। জামায়াতে ইসলামী সহ 7টি দল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি দিয়েছে, যা আজ থেকে শুরু হচ্ছে। আর এর মধ্যে দিয়ে মতবিরোধ রাজপথে বড়িয়েছে, যা দেশের রাজনীতিকে নতুন মেরুকরণের পথে নিয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন যে এটি বিএনপিকে চাপে রাখার কৌশল হতে পারে এবং ঐক্য ধরে রাখতে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে, অন্যথায় পরাজিত শক্তি সুযোগ নেবে। এখন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আজকের প্রথম পাতার খবর, শিরোনাম হাউ ইন্ডিয়াজ ইনভিজিবল ব্যারিয়ার কস্টস বাংলাদেশ আরএমজি এক্সপোর্টস ডিয়ারলি। ভারতের এক অদৃশ্য বাধার কারণে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানিকারকরা বৈশ্বিক বাজার ধরার অনেক সুযোগ হাতছাড়া করছে, কারণ স্যাম্পেলগুলো ভারতের কাস্টমসে বাধাগ্রস্ত হয়ে সময়মতো পৌঁছাতে পারছে না এবং কখনো 3 সপ্তাহেরও বেশি সময় লাগছে, যার ফলে শিপমেন্ট বাতিল হচ্ছে। কোনো কোম্পানি যেমন স্প্যারো গ্রুপ 20 গুণ বেশি খরচ করে বিমানে স্যাম্পেল পাঠাচ্ছে। আর গত বছর $300 মিলিয়ন রপ্তানি করা এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন যে এটা একটা ট্যারিফ ছাড়াই বাধা, যার মোকাবেলা করতে হচ্ছে আমাদের। পরের খবর বণিক বার্তা পত্রিকার প্রথম পাতার, শিরোনাম 8 দিন ব্যাহত হতে পারে স্যাটেলাইট সেবা, সম্প্রচার বাধাগ্রস্তের শঙ্কা। টানা 8 দিন বাংলাদেশ স্যাটেলাইট 1-এর সেবা ব্যাহত হতে পারে সৌর ব্যতিচারের কারণে। আর 29 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত কিছু সময় সম্প্রচারে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এটি একটি সাধারণ মহাকাশীয় ঘটনা যা বছরে 2 বার ঘটে এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জিওস্টেশনারি স্যাটেলাইটের জন্য এটি স্বাভাবিক। এবার দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর, শিরোনাম গভর্নমেন্ট অ্যাংলিং ফর ফ্রি ট্রেড উইথ ইউ। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ ক্যাটাগরি থেকে উত্তরণের পরও বাণিজ্যিক সুবিধা ধরে রাখতেই ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার উদ্যোগ নিচ্ছে। আর বাণিজ্য মন্ত্রণালয় গত মাসে ইইউকে চিঠি পাঠিয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং 29 সেপ্টেম্বর অভ্যন্তরীণ বৈঠক আহ্বান করেছে। বাণিজ্য সচিব মাহবুব রহমান বলেন যে এই চুক্তি নিশ্চিত করা খুবই জরুরি, কারণ প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ও ভিয়েতনাম ইতিমধ্যে এফটিএ করেছে। আর চুক্তি না হলে 2029 থেকে 12% শুল্ক দিতে হবে, যখন বাংলাদেশ থেকে ইইউতে প্রতি বছর $25 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি হয়, যা সমস্ত রপ্তানির 60%-এরও বেশি। পরের খবর কালের কণ্ঠ পত্রিকার আজকের প্রধান সংবাদ, শিরোনাম মাদক মাফিয়ার দৌরাত্ম্য বাড়ছে। দেশে ইয়াবার পর নতুন মাদক যেমন এমডিএমএ ছড়িয়ে পড়ছে এবং মাদক মাফিয়ার দৌরাত্ম্য বাড়ছে, যেখানে তারা তরুণ শিক্ষার্থীদের ব্যবহার করছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সম্প্রতি এই নতুন মাদক বেচাকেনায় জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আরডিএনএসির কাছে 85 জন গার্ডফাদার সহ 1230 জনের তালিকা আছে, যা হালনাগাদ করার নির্দেশও দেওয়া হয়েছে, কিন্তু এখনও হয়নি। মানুষের প্রধান ডক্টর অরূপ রতন চৌধুরী বলেন, দেশে বর্তমানে প্রায় 1.5 কোটি মাদকসেবী রয়েছে, আর অনলাইনে মাদক ব্যবসা চলছে, যার ফলে প্রতি বছর 5,000 কোটি টাকার বেশি পাচার হয়ে যাচ্ছে। এখন মানবজমিন পত্রিকার প্রথম পাতার খবর, শিরোনাম শীঘ্রই গ্রিন সিগন্যাল পাচ্ছেন বিএনপির প্রার্থীরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি এবং দলীয় প্রার্থী চূড়ান্তের কাজ চলছে, যেখানে ইতিমধ্যে কিছু আসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তফসিল ঘোষণার আগে 180টি আসনে প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্য আছে। দলীয় সূত্র জানায় যে অক্টোবরেই অনেক প্রার্থীকে বার্তা দেওয়া হবে যাতে তারা প্রস্তুতি নিতে পারেন। আর চূড়ান্ত তালিকায় সমমনা দলের কয়েকজন নেতার নামও আছে, যা পরিস্থিতি বিবেচনায় করা হবে। সোমবার স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে নেতাকর্মীদের এলাকায় তৎপরতা বাড়াতে হবে এবং ভোটারদের দ্বারে দ্বারে বার্তা পৌঁছে দিতে হবে। সবশেষে নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার খবর, শিরোনাম জুলাই গণ অভ্যুত্থানের বিচার প্রক্রিয়া, মানবতাবাদী অপরাধ, আন্দোলনকারীদের ওপর আক্রমণের বৈধতা দেন শেখ হাসিনা, ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের জবানবন্দি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন যে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আন্দোলনকারীদের ওপর দমনের বৈধতা তৈরি করেছিল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দিতে তিনি বলেন যে 14 জুলাই রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার পর রাতে শেখ হাসিনা সংবাদ সম্মেলনে ছাত্রদের রাজাকারের বাচ্চা বলে কোটা প্রথার পক্ষে অবস্থান নেন,
যা আক্রমণের বৈধতা দিয়েছেন। এটি জুলাই আগস্টের মানবতাবাদী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 47 নম্বর সাক্ষী হিসেবে দেওয়া হয়েছে। আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আশা করি লন্ডন স্টুডিও থেকে। আপাতত এখানেই বিদায় চাইছি। ভালো থাকবেন।